থেকে এমন একটা কথা বলতো, এমন অ্যাটিটিউড দেখাতো যে ও বাবা বলতো যে ও না অ্যাক্টিংয়ে দিলে পরে একদম কাজে লেগে যাবে, দেখবে। পরীক্ষা এসে যাচ্ছে, অথচ এদিকে শুটিংয়ের একটু চাপ আছে, শুটিংয়ে যাচ্ছে, পড়াটা ঠিকমতো করতে পারছে না। আর নিজেরও একটু চিন্তা হতো যে তুই ঠিকমতো পারবি তো, পরীক্ষা তো, তুই ঠিকমতো পারবি তো। তবে ও কি বলো তো, মানে ধরো কিছু একটা অন্যায় করেছে, ও জানলো যে আমি ওই অন্যায়টা করেছি, মানে আমার মা এবার আমাকে দেবে। ও কি করতে বলো তো, দৌড়ে গিয়ে দেয়ালে মাথা ঠুকে নিত। কেনার তো শেষ নেই, মানে একটা জামা কিনছে, এত ভালো জামাটা রেখে দিল, বললো কি এটা না ভালো একটা অকেশানে পরবো। এই অকেশানে যে ভালো একটা অকেশানে পরবো এই বলে ওই জামাটা যে থেকেই গেল, লাস্ট পর্যন্ত দেখলাম যে মানে ও অঙ্গে ঠেকালো না, জামাটা ছোট হয়ে গেল, বাতিল করে দিল। মানে বাড়ির লোকের বা যাই হোক অনেকের এরকম মনে হতো যে এত রাত বিরেতে কী শুটিং, মানে যারা আমাদের প্রফেশনটা অতটা হয়তো জানে না বা কিছু না, এত রাত বিরেতে কী হয় না হয়। তো এবার সেটা মানে এগুলো হয়তো বলে বোঝানো যাবে না, তো আমার মনে হয় কিছু সময় হয়তো চুপ থাকাই ভালো। যখন টিভিতে দেখেছি, মানে অবশ্যই চোখে জল এসেছে, কিন্তু মানে সে বলে না যে অনেক সময় দুঃখে চোখে জল আসে, আনন্দে, সেই আনন্দের যে চোখের জল, সেটা আমি তখন ওকে জড়িয়ে ধরে যে আদরটা করা। এখন যখন কেউ আমাকে জিজ্ঞেস করে যে কিভাবে কি করব, তখন আমি সত্যি বুঝে উঠতে পারি না যে তাদেরকে আমি কি বলবো। সকলেরই জীবনে কেউ না কেউ ম্যাজিশিয়ান, কারুর বাবা, কারুর মা, কারুর সন্তান, আবার কারুর পরিবার। কিন্তু যে সব কিছু না বলতেই বুঝে যায় সে হলো মা। তাই মা কিন্তু আমাদের জীবনে সবচেয়ে বড় ম্যাজিশিয়ান। এবং আজকের আমরা চলে এসেছি আমার মায়ের নতুন একটি এপিসোড নিয়ে, এবং আজকের আমরা জানবো মা মেয়ের মিষ্টি একটা সম্পর্কের গল্প। এবং আজকের আমাদের সঙ্গে রয়েছেন পুনাম ও তার মা। প্রথমে বলো পুনাম, এখন ছুটির একটা ব্যাপার চলছে, কেমন কাটছে? গরম যদিও বা প্রচণ্ড। হ্যাঁ, মানে সেই ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে, সামার ভ্যাকেশনের কথা। শুটিংয়ে থাকতে তো আমাদের প্রত্যেকটা আর্টিস্টের খুব ভালো লাগে, কিন্তু এখন এই যে হারে গরম পড়েছে, আর সত্যি কথা বলতে আমাদের মানে ইন্ডাস্ট্রিতে আমরা যারাই মানে কাজ করি না কেন, গরমকালে আউটডোর, শীতকালে নাইট শ্যুট, এটা ম্যান্ডেটারি, ঠিক আছে? তো এই যে প্রচণ্ড মানে দাবদাহ যে গরমটা, সেটাতে যে কটা দিন যে একটু ছুটি পেয়েছি বাড়িতে, মানে এটা একটু বোধহয় দরকারও ছিল, একদম এটা একটু দরকার ছিল, এই আর কি। আর মেয়েকে এই ছুটির সময় কাছে পেয়ে, কারণ মেয়ে তো কাছে থাকেই না, যখন তখন কল টাইম হয়, তো এখন কাছে পেয়ে কেমন লাগছে? মেয়েকে কাছে পেয়ে তো ভালোই লাগছে, কারণ বাড়িতে আমি যখন এসিতে থাকি তখন মনে হয় মেয়ে শুটিংয়ে আছে, গরমে কষ্ট হচ্ছে, তো এখন বাড়িতে যেহেতু আছে, মেয়েকে বাড়িতে পাচ্ছি, ভালোই লাগছে। বাড়িতে এখন মেয়ের সঙ্গে কীভাবে সময় কাটানো হচ্ছে? কোথাও ঘোরার প্ল্যান হয়েছে মানে এর মধ্যে, গরমের মধ্যে? হ্যাঁ, একটু টুকটাক ঘোরাঘুরি করেছি, তবে এত বিশাল গরমে না যে একটু বাইরে যে কোথাও একটু ঘুরতে যাব সেটাও যেতে পারছি না। আর ওর শুটিংটা এমন একটা টাইমে মানে শেষ হয়েছে যে আমি যে আগে থেকে টিকিট কেটে রাখবো একটু বাইরে কোথাও যাব, সেটাও পারছি না, যার ফলে বাড়িতে একটু টাইম কাটাচ্ছি আর একটু টুকটাক বেরোচ্ছি এই সন্ধ্যের সময়। আর আসলে বিষয়টা যেটা হয়ে গেছে কি, আমাদের কাজটা এতটাই আনসার্টেন, মানে ধরো কিছু তো কথাবার্তা তো চলছে, এবার কিছু হয়তো আমার দিক থেকে হচ্ছে না, কিছু হয়তো তাদের দিক থেকে হচ্ছে না। এবার এটাই হলো কি বিষয়, যে এখন যদি মনে করি কোথাও একটা যাব ঘুরতে বা কিছু, 4 দিনই বলো কি একটা উইকেন্ড দেখেও যদি যাই, মানে স্যাটারডে, সানডে, মানডে, টিউসডে তো বা ফ্রাইডে, থার্সডে, এটা কিছু একটা লাগবেই। তো এবার এখন ওই দূরে কোথাও যাওয়ার মানে ওইভাবে মানে বুঝতে তো পারিনি, হুট করে শেষ হবে, বা সেই জন্য যে কোথাও একটা প্ল্যানিং করে যাব সেটা করতেও এই লাগছে। আর সবথেকে বড় তো এত গরম, মানে কোথাও ঘুরতে যাওয়া সেরকমভাবে কিছু প্ল্যান করিনি, তবে ইচ্ছা আছে, মানে আমার মা যেমন বাঙালি খাবার খেতে ভালোবাসে, সেই জন্য কোথাও একটা ওই দুপুরবেলা লাঞ্চে কোথাও একটা যাওয়ার। তারপর এখন এই বাবুঘাটে একটা ওই তোমার ওই, হ্যাঁ, তো সেটা কিন্তু এইখান থেকে এইটুকু হয়তো ক্যাবে করে যাব, এত গরম সেটাই হয়ে উঠছে না, তো নিশ্চয়ই হবে, মানে এর মধ্যেই করে ফেলতে হবে আর কি।
আর মেয়ে আবদার করছে এখন ঘরে থেকে যে মা এটা রান্না করে দিতে হবে, ওটা রান্না করে দিতে হবে, কারণ টিফিন টাইম তো ওদের যেটা দেয়া হয় বা ওখান থেকে যেটা দেয় সেটাই খাওয়া হয়, তো ব্যাপারটা কেমন করে চলছে এখন? হ্যাঁ, ওই মাঝে মধ্যে ও একটু স্ন্যাক্স ভালোবাসে, হয়তো একটু আলুর পকোড়া, চিকেন পকোড়া, তারপর একটু চিলি চিকেন, পোস্তর বড়া, তারপরে একটু ফ্রায়েড রাইস, এই টুকটাক জিনিস করে দিচ্ছি। আবার এক এক সময় বলছে একটু একটু যদি একটু চেঞ্জ করো, তা কি করব? আচ্ছা ঠিক আছে, একটু চিকেন চাউ করে দিই, একটু চিকেন পোলাও, এই টুকটাক জিনিস একটু করে দিচ্ছি। ও এসবই পছন্দ করে, তবে সব কিছুর পরিমাণটাই ও কম করে খায়। আর মেয়ে কি ডায়েটের মধ্যে থাকে প্রচন্ড নাকি মানে বকা খায় তার জন্যে? ডায়েট, হ্যাঁ অবশ্যই ডায়েটের জন্য থাকে বলে আমার কাছে বকা খায়। তুই বললি এটা খাবো, আমি করলাম, অথচ খেলো হয়তো 2 চামচ। সেটা, হ্যাঁ সেটাও আমার খারাপ লাগে। আমি তার জন্য একটু রাগও হয় যে না তাহলে আর আমি করবো না, যদি তুই ভালো মতন খাস তাহলে ঠিক আছে করে দেবো। না আমি এখন মানে কি বলবো, আসলে শুটিংয়ে তো আমাদের খুব কম সময় পাই খাওয়ার, মানে আগে কি ভাত টাত সমস্ত কিছু খেতাম, ঠিক আছে। এবার আমার না একটা সমস্যা আছে, ভাত খেলে না আমার ঘুম পায়, মানে সেটা বাড়িতেই বলো বা যেখানেই বলো। আর আমি বুঝতে পারলে, তো শুটিং আমাদের 29 মিনিট টাইম দেওয়া হয় হচ্ছে ব্রেকের জন্য। সেই 29 মিনিটটা সময়টা শুরুই হয় যে ব্রেকটা দিলাম, তার মধ্যেই হয়তো মানে ফ্লোর থেকে মেকআপ রুমে আসতেই হয়তো 5-10 মিনিট কেটে যায়। তারপর ধরো ওয়াশরুম, তারপর সব একটা মেকআপ রুমে 4-5 জন থাকে, সবাই মিলেমিশে থাকা। এবার খাওয়ার সময়টুকু কতটুকু পেলাম, 10 থেকে 15 মিনিট, সেটা আমি বাড়িয়েই বলছি, খুব বেশি হলো 10 মিনিট। তো সবাই অনেকেই ভাত খায়, কেউ খায় না সেটা বলছেন, কিন্তু আমি পারি না। আমার ওই আইঢাই করে প্রথমত, আর আমার মনে হয় একটুখানি খাওয়ার পর একটুখানি রেস্টের দরকার হয়। এবার সেই কারণে কি যে লাঞ্চটা আমার খুবই কম, আর সকালবেলাটা তো আমাদের শুটিং দিয়েই শুরু হয়, তাই জন্য হয়তো একটা ডিম সেদ্ধ বা একটুখানি ফ্রুটস, সেটাও হয়তো খাওয়ার সময় সুযোগ পাই না। আর এই করে করে কি হয়েছে, বাড়িতেও খুব একটা বেশি করে খেতে পারি না। এটা মানে কোথাও গিয়ে বলতে পারি একটা অভ্যেস, মানে ওই কমে গেছে খাওয়াটা। কিন্তু এখন আমি বাড়িতে সব ধরনেরই খাবার খাচ্ছি, আমার তো বাড়ির খাবার খেতে খুব ভালো লাগে, কিন্তু সেটা খাচ্ছি অ্যান্ড মানে ফাটি এক্সারসাইজও করছি, না হলে তো অসুবিধা আছে, বুঝতেই পারছো। আর মেয়ে কি বাইরের খাবার খায়? হ্যাঁ তবে খায় কিন্তু কম। আর ছোটবেলায়? ছোটবেলায় তো মানে ভীষণ ভীষণ, এখন যেহেতু ডায়েট করছে বলে তার জন্য বাইরের খাবারটা কমই খাচ্ছে। ঠিক আছে, তুই বাইরের খাবারটা, আমিও ঠিক অতটা পছন্দ করি না, বাইরের খাবারটা যতটা কম খাওয়া যায়। তার জন্য আমি হচ্ছে থাক গরম, তুই ঠিক আছে বল যে এইটা খাবো ওইটা খাবো, করে দেবো। কিন্তু যদি খাবারটা ঠিক মতন খায় ঠিক সেটাও আমার ভালো লাগে, কিন্তু খাবারের পরিমাণটা কম। ঠিক আছে, ওকে এইভাবেই তো চলতে হবে না, ও ডায়েট করে চলতেই হবে, কিছু করার নেই, এটাই মেনে নিয়েছি, আর কি করবো। আর মায়ের হাতে কোন রান্নাগুলো সব থেকে ভালো লাগে, মানে শুটিংয়ের সময়গুলো মিস করা হয় যে আমি এগুলো খেতে পাচ্ছি? মানে এখন তো তোমার সানডে ছাড়া তো সেভাবে ছুটির কোনো ব্যাপারও থাকে না, আর ধরো ঠিকও থাকলো তার চলে যেতে হয় কল টাইমের এই রাত্রিবেলা। দেখো দুটো জিনিস বলি, সেটা হচ্ছে ধরো কল টাইম থাকলে তো যেতে হয়ই, তখন ধরো মানে বিশেষ করে সেই সব দিনগুলো, যেই দিনগুলো ধরো বাড়িতে ভালো মন্দ রান্না হচ্ছে মানে বা রান্না হবে, ঠিক আছে, হ্যাঁ এরকম হয়েছে বাড়িতে, মানে আমাদের মানে বাড়ি ভর্তি লোক, আমাদের এরকম অনুষ্ঠান, কিন্তু আমি থাকতে পারিনি। মানে এবার দেখো আমাদের শুটিংয়ে যদি মানে আমাদের অনুষ্ঠানটা ছিল একটা পুজোর অনুষ্ঠান ছিল, তো এবার আমাকে যদি আপটু দিতে হয় তাহলে আমাকে মিনিমাম 2টো কি 12টা এরকম, আর চিত্রায়নে 2টো 12টা, মানে আমি মানে আমার বাড়ি দক্ষিণেশ্বর, তো বাড়িতে আসতে আমার 2-2.5 ঘন্টা লেগে যাবে। তো আমি যদি 2টোই আপটু দিই তো আমার লাভটা কিছু হবে না। এবার এখান থেকে যদি আমাকে শুটিংয়ে যেতে হয়, যদি সেখানে যদি বলি 2টোয় ঢুকবো, তাহলেও আমাকে বাড়ি থেকে 12টায় বেরোতে হবে। আলটিমেট আমি ওই সময়টাতেই থাকতে পারবো না, তো আলটিমেট থাকতে পারিনি। তো এরকম একটা অকেশনে আমি এরকম রাত্রিবেলা আসি, তখন 11:30 বাজে, তো তখন সবাই এরকম বলছে বাবা বাড়ির মেয়ে বাড়িতেই ছিল না, কিন্তু আমি চেষ্টা করি সব কিছুতেই থাকার, কারণ আমি কি বলতো অযথা শুটিংয়ে একদম ছুটি নিই না, আর আমি চেষ্টা করি মানে শুটিং চলাকালীন কোথাও ঘুরতে টুরতে না যাওয়ার। তার কারণ মানে যেইটুকু সময়টা আমরা শুটিংয়ে থাকি সেইটুকু সময়টা শুটিং করারই চেষ্টা করি। হ্যাঁ এবার কোনো সময়টা প্ল্যান হয়ে গেল তখন তো একটু ছুটি, একটুখানি নারাজ হয় সবাই, কিন্তু একটু ম্যানেজ করতে হয় তখন, তো তার বাইরে আমি কোনো ছুটি নিই না। কিন্তু আমি মানে যখন ছুটির কথা বলি তখন অন্তত মানে আমি মানে এইটুকু এক্সপেক্ট করি তারা আমাকে অন্তত একটু অ্যাডজাস্ট করবে, মানে দেখো তারা যদি, আমি যদি অ্যাডজাস্টের জায়গা থাকি তারাও নিশ্চয়ই করবে, তো এই আর কি ব্যাপার, এই একটা জিনিস। আর মায়ের হাতে রান্না মিস করা মানে দেখো এই শুটিংয়ে এবার কি হয়, সকালবেলা ধরো আমি টুকটাক কিছু একটা হালকা পাতলা কিছু করে নিয়ে গেলাম, এবার আমি কি মানে ধরো ভাতটা খাই না, এবার আমাদের ন্যাচারালি ভাত ডাল শাক সবজি মাছ এই সমস্ত রান্না হয়, এবার
আমার সত্যি কথা বলতে খাওয়ার অনেক ফ্যাচাং আছে, ঠিক আছে, মানে এটা খাবো না সেটা খাবো না, আবার এমন কিছু জিনিস আছে খাবো সেগুলো হয়তো আমার বাবা হয়তো খাবে না, বা এরকম টাইপ অফ কিছু, বা ধরো এই যে চিকেন সতে বলো, বা ধরো মানে এই ধরনের খাবার, মানে সুজির পোলাও, এবার এই সুজির পোলাও এই সমস্ত যে খাবারগুলো, এগুলো তো তোমার লাঞ্চে আমার বাড়ির লোক খাবে না, রাতে আমাদের খাওয়া দাওয়াটা একটুখানি হালকাই হয়। এবার এটা তাহলে শুধু করতে গেলে কি আমার জন্য করতে হবে। এবার অনেক সময় কি হয়, ধরো আমি হালকা করে কিছু নিয়ে গেছি বা হয়তো কোনো টিফিন নিয়ে যেতে পারিনি, এবার আমার হয়তো কিছু একটা খেতে ইচ্ছা করছে, ঠিক আছে, এবার তখন মনে হয় যে মানে মা যদি ওইটা যদি একটু রান্না করে দিত, মানে ওইটা তো এখন খেতে ইচ্ছে করছে, মানে ধরো কোনো একটা পোলাও টাইপ, আর আমি একদম মিষ্টি পোলাও খেতে পছন্দ করি না, তো এবার ধরো পোলাও টাইপ অফ কিছু একটা খেতে ইচ্ছা করছে, এবার সেটা যদি এখন চাই সেটা তো আমি অর্ডারেও পাবো না, সেটা তো মাকেই লাগবে। তারপরে এই যে বললাম পোস্তর বড়া, মানে পোস্তর বড়া আমি কখনো দোকান থেকে খাইনি, আমার মায়ের হাতে বেস্ট, মানে বেস্ট তো অনেক কিছু লাগে, মানে বেস্টের কোনো শেষ নেই, ঠিক আছে, তো সব কিছুই বেস্ট লাগে, তো সেটাই আর কি, যে আর এক এক সময় এমন এমন মানে একটা গোলা রুটি কি সুন্দরভাবে করে, মানে যেগুলো ঘরোয়া খাবার, মানে কি যে ভালো লাগে সেগুলো খেতে, মানে সে মানে বলার বাইরে, মানে ওগুলো আমি নতুন নতুন করে এক্সপেরিমেন্ট করি খুব, মানে সব রান্নাই বিভিন্ন ওয়েতে ভালো লাগে আর কি। আর যে ইন্ডাস্ট্রিতে আসা ব্যাপারটা, তুমি ছোটো থেকে কাজ করছো, তো সেই ব্যাপারটা মায়ের কাছে প্রথমে যাবো, মায়ের কাছে এটা কতটা গর্বের ছিল যখন বাচ্চা যখন স্কুলে যাচ্ছে, যখন টিউশনিতে নিয়ে যাচ্ছে, তখন তুমি হাত ধরে শুটিংয়ে নিয়ে গেছো, মানে এইটা কতটা গর্বের ছিল তোমার কাছে? এটা তো ভীষণ ভালো। মানে ও ছোট থেকে এমন একটা কথা বলতো, এমন অ্যাটিটিউড দেখাতো যে ও বাবা বলতো যে ও না অ্যাক্টিংয়ে দিলে পরে একদম কাজে লেগে যাবে দেখবে। তা বললাম যে হ্যাঁ, কিন্তু অ্যাক্টিংয়ে দেওয়াটাও তো একটা ব্যাপার আছে। তা বলছে যে দেখো যদি তুমি পারো তাহলে করো। হ্যাঁ ঠিক আছে, দেখছি, চেষ্টা করি। তাও এখানে একজন স্যারকে পেয়েছিলাম, ওখানে অ্যাক্টিংয়ে শেখাতে দিয়েছিলাম, ওই নিয়ে যাওয়া নিয়ে আসা, উনি নানান রকম শুটিং করতেন, সেখানে নিয়ে যেতাম। এই ওই এগুলো ওই যে টেলিফিল্ম করতেন, তা বলতেন যে দূরে দূরে একটু নিয়েও যেতে হতো, নিয়ে যেতাম। এই করতে করতেই ওর টালিগঞ্জ থেকে ডাক এলো। ওর প্রথম শুটিং হচ্ছে খনা, তখন ওই প্রথম যে শুটিংয়ে খনাতে ওকে ডেকে তখন ও থ্রিতে পড়ে, তাও তখন নিয়ে যেতে হয়েছিল দীঘা শঙ্করপুরে। ওই ওখানে নিয়ে গেছে, তখন আমিও অতটা চিনতাম না, আমিও তখন বয়সটা কম ছিল। তা যাই হোক, ওখান থেকে নিয়ে আসার পরে বা ভালো, যখন টিভিতে দেখতাম তখন খুবই ভালো লাগতো। এই করেই ওর আস্তে আস্তে বড় হয়ে ওঠা। তারপর টালিগঞ্জ থেকে কল করলে পরে নিয়ে যেতাম, নিয়ে আসতাম। এখন একটু বড় হয়ে গেছে বলে ও বলে যে না, তোমাকে আর এখন যেতে হবে না। আর ছোটোবেলায় পড়াশোনা প্লাস শুটিং এত কিছু তুমি ব্যালেন্স করতে কী করে? হ্যাঁ দেখো, বিষয়টা যেটা সেটা হচ্ছে যে ব্যালেন্সড তখন না, মানে আসলে কী বলতো, স্কুল, টিচার, বাড়ি সব কিছুটা যদি সবাই যদি আমার কাজটা যদি বোঝে, মানে হ্যাঁ কোঅপারেট, কাজটা যদি বুঝলে পরে তখনই কোঅপারেশনটা আসে, নইলে কিন্তু কেউ কোঅপারেট করতে চায় না। তো আমি দেখেছিলাম কি যে মানে ঠিক আছে, মানে কোঅপারেটটা হয়ে যাচ্ছিল আর কি, বুঝতে পারলে, মানে ধরো মানে পরীক্ষার সময় যদি কিছু থাকতো তাহলে সেটা তারা অ্যাডজাস্ট করতো। আর আমার বাড়ি থেকে তো ফুল সাপোর্টই ছিল, যেটা অনেকেরই সমস্যা হয়, আমার সেটা তো নিয়ে তো কোনো বলাই বাহুল্য ছাড়ো। তো আমার অ্যাডজাস্টটা হয়ে গেছে। আর বাকি ধরো আমি এটা মানে বলছি আর কি, আমি লকডাউনের সময় মানে শুটিংয়ে তোমার ম্যাকনিলে ভেতরেও বসে অনলাইনে পরীক্ষা দিয়েছি, কিন্তু সেটা পরীক্ষা দিয়েছি তাই বলে কখনো পড়তে বসিনি। ওই ছোটোবেলায় মা সিরিয়ালও যখন আমি করতাম তখন ওই বই খাতা নিয়ে আমাকে পড়তে বসতে মানে মেকআপ রুমে হয়নি। তো সেটার ছাড়াও হয়ে গেছে, মানে ম্যানেজ হয়ে গেছে সব কিছু মিলিয়ে মিশিয়ে, এই আর কি। আর আন্টি এটা কত চাপ হতো যে মেয়ের পড়াশোনা, মেয়ের মাধ্যমিক, মেয়ের 8, মেয়ের 12, এগুলোতে কত নিজের চাপ হতো যে পড়াশোনা আদৌ হচ্ছে কি হচ্ছে না? আর এমনও হয়েছে, মানে আমি স্কুল হ্যাঁ এইটা হয়েছে যে আমি স্কুল করে অনেকবার শুটিংয়ে গেছি। তার কারণ কি, তখন যেহেতু আমরা ছোট ছিলাম, আর ছোট ছিলাম বলে তো ম্যানেজটা যে করতে হবে সেটা ওদের মাথার মধ্যেও ছিল। তো সেই জন্য কি, এবার ওরা আমাদের এরকম, তখন তো নাইট শ্যুটও হতো, মানে ধরো সন্ধ্যে 6টায়, হ্যাঁ 24 ঘন্টা ছিল, ঠিক আছে। এবার সেক্ষেত্রে ওরা সেইভাবেই আমাদের কল টাইম দিত, কিন্তু মানে অনেক সময় প্রত্যেক দিনই যে সারা সকাল থেকে আমাদের লাগছে তেমনটা নয়, মানে কোনো দিন হয়তো নাইট শ্যুট হচ্ছে, কোনো দিন হয়তো সকালবেলা হচ্ছে, আবার এমনও হয়েছে নাইট শ্যুট করে বাড়ি ফিরেছি 3টে, আবার 7টার কলে চলেও গেছি, মিলিয়ে মিশিয়ে হয়েছে। তাই মানে এদিকটাও কোঅপারেট হয়েছে, ওদিকটাও কোঅপারেট হয়েছে,
মানে খুব একটা সমস্যা হয়নি। আর যখন পরীক্ষার সময়টা, তো তখন জানিয়েছিলাম, বা যখন ধরো কোথাও কিছু কোনো কাজ পড়ে গেছিলো তখন সেটা জানিয়েছিলাম, তো সেইভাবে অ্যাডজাস্ট হয়ে গেছে আর কি। আর পড়াশোনার ব্যাপারে তোমার কথা চাপ লাগতো যে মেয়ের কি হবে বা কিছু? হ্যাঁ, পরীক্ষা এসে যাচ্ছে, অথচ এদিকে শুটিংয়ের একটু চাপ আছে, শুটিংয়ে যাচ্ছে, পড়াটা ঠিকমতো করতে পারছে না। আর নিজেরও একটু চিন্তা হতো যে তুই ঠিকমতো পারবি তো, পরীক্ষা তো, তুই ঠিকমতো পারবি তো। তবে ও কি বলো তো, শুটিং থেকে এসে আবার ঠিক টাইমে পড়াটা করে নিত, তার জন্য আমার ওর ওপর যে ভরসাটা ছিল, তার জন্য অতটা চিন্তা হতো না যে না রেজাল্টটা খারাপ করে। তবুও মা তো, তবুও মনে হয় যতক্ষণ না রেজাল্টটা দেখবো ততক্ষণ মানে মনে হতো কি হবে কি হবে, একটা ভেতরে একটা টেনশন হতো। আর ছোট থেকে পড়াশোনার ব্যাপারে কেমন ছিল, মানে ছোট থেকে কি মানে করতে হয়েছিল, কখনো মারধর করতে হয়েছিল, বকাঝকা করতে হয়েছিল? না না, সেটা ছিল না। যেমন ওর আন্টি ছিল, এবার ধরো সোম থেকে শুক্রবার পর্যন্ত পড়াতেন উনি। এবার মানে শুক্রবার দিন প্রচুর কাজ দিয়ে যেতেন, হোমওয়ার্ক। আমি বলতাম, একদিন বলেছি যে সোমবার এসে যেন আমি আন্টিকে বলতে শুনি না যে এই কাজটা হয়নি। তার জন্য ও কী করতো বলো তো, শুক্রবার মানে আন্টি পড়িয়ে চলে যাওয়ার পরেই না ও আর উঠতো না, ও উঠে আগে হোমওয়ার্ক সব করে নিত, করে নিয়ে শনিবার দিনটাও পুরো করে নিত, এই জন্যেই যে সানডেতে ও আর কোনো কিছু করবে না। আমি বললাম হোমওয়ার্ক হয়ে গেছে তো, না হলে কিন্তু খুবই বকা খাবে। বলছে না না তুমি দেখো না আন্টির কাছে, তুমি জিজ্ঞেস করে নিও। তা দেখতাম, আমি একটু দেখতাম সাইড দিয়ে যে আন্টি কিছু বলছে কি না। তা দেখতাম যে না আন্টি কিছু বলছে না, আমি আবার জিজ্ঞেস করতাম যে আন্টি হোমওয়ার্ক সব করেছে তো? বলছে হ্যাঁ সব করেছে। তার জন্য আমার চিন্তাটা হতো না, এই জন্যই যে বাড়ির হোমওয়ার্কগুলো যে করে নিতে পারছে, টাইমটা দিচ্ছে, এটার জন্য আমার ওর উপর একটা ভরসা ছিল। মানে ছোট থেকে মেয়ে বড্ড লক্ষ্মী? না 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 না, তাহলে বলি, সেটা হচ্ছে যে মানে এই যে বললো যে ভালো, হ্যাঁ ভালোটা তো ঠিক আছে, সেটা পরে হয়েছে, কিন্তু এমনটা দিন ঘটেছিল যে সেটা করিনি বা ধরো হ্যাঁ ঠিক আছে পরে করব দিয়ে কি, এবার এই পরে যে পরে করবোর কারণে হ্যাঁ ওই পরে হতে যখন হ্যাঁ কাল হবে। এবার কি আমার স্যাটারডে করে আমার ডান্স ক্লাস থাকতো, এবার আর সানডে করে আমি যেখানে অ্যাক্টিং শিখতে যেতাম, মানে যে স্যার আমাদের যে ওয়ার্কশপগুলো করাতো, তো সেই স্যারের কাছে যেতাম। এবার হতো কি স্যাটারডে রাতেও ডান্স ক্লাস, আর মানে সানডে তোমার সকালটাই পুরোটা চলে যেত, তাহলে বাকি থাকলো একটা, মানে দেখতে গেলে একটা দিন, মানে এটার একবেলা ওটার একবেলা। এবার তখন ছুটির দিন মনে হতো করবো না, এবার ব্যাস, এবার তারপর যদি ধরো কিছু হলো তারপর যখনই কমপ্লেন করতো ব্যাস, তখনই তো মাথার মধ্যে এবার একদম পিঠের মধ্যে সব দুমদুম করে পড়তো। এই দুমদুম করে পড়ার ভয়ে আর প্রেস্টিজ, মানে আমাকে মারবে না 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 বাবা দরকার নেই, মানে হ্যাঁ আর একটা মানে রাগ হতো, মানে এই প্রেস্টিজের কারণে, মানে এগুলো পড়াশোনাটা মানে করে রাখাটা, হোমওয়ার্ক করে রাখাটা প্রেস্টিজের কারণে। এটাই হলো গিয়ে ঘটনা। আর একটা জিনিস কি, যখন আরেকটু মানে এটা তো একদম ছোটোবেলা, আর একটু যখন বড় হলাম, মানে ধরো এই 9-10 এই সময়ের কথা বলছি, এবার তখন তো মানে তখন যদি আবার মানে ঠিক মতন না পড়াশোনা করে যদি কোচিংয়ে যেতাম বা কিছু করতাম, তখন তো আবার স্যার টিচাররাও বলবে ও আচ্ছা শুধু শুটিংই করা হচ্ছে, পড়াশোনা কিছুই হচ্ছে না, সেটাও কিন্তু প্রেস্টিজ। তো এই প্রেস্টিজের জন্যই হয়তো, আর তারপর যদি আবার মাকে বলে, তো ওখানেও আবার বাড়িতেও, তো দুদিক দিয়ে তো পুরো একদম স্যান্ডউইচ হয়ে যাবো আমি, ওই আর কি সব মিলিয়ে মিশিয়ে আর কি করে নিতে হয়েছে। তবে একটা জিনিস যেটা ওই এইচএস আর মাধ্যমিকের সময় যেটা হয়েছিল, মানে তখন তো একটা 3 মাসের একটা গ্যাপ পাওয়া যায়, তখন যেটা হতো কি, মানে ওই পড়তে বসলেই না আমার কেন জানি না ঘুম পেতো, মানে এটা একটা ব্যাপারে, মানে কি মানে সকালবেলা থেকে ঘুম থেকে উঠবো 6টা নাগাদ, যে আমি শুনেছি যে সকালবেলার পড়াটা নাকি খুব ভালো হয়, মানে হ্যাঁ ঠিক আছে। এবার সবাই সেটা তো বলে জানি, ঠিক আছে উঠতাম বেশ, ব্রাশ ট্রাশ করে পড়তে বসতাম, ঠিক আছে, কিন্তু পড়তে বসতাম তো ঠিক কথাই, কিন্তু উদ্দেশ্যটা পড়া থাকতো না, উদ্দেশ্যটা থাকতো হচ্ছে বই নিয়ে ঘুমিয়ে পড়া। তারপরে এসে ওই এটা সকালেও হতো, সন্ধেবেলাও হতো। এবার আমার মায়ের বক্তব্য, তুই তাহলে পড়িসটা কখন? এবার একদিন দুম করে পড়লো, তারপরে শুধু একটাই আমি শুধু কথা শুনতাম, আমি শুধু রেজাল্টটা দেখবো। তো যাই হোক, এই করেই উতরে যাওয়া, মানে ওই আর কি ফাঁকিবাজি প্রচণ্ড মেরেছি আমি। আর এই যে বলছিলাম যে মেয়ে কথা লক্ষ্মীমন্ত ছিল ছোট থেকে, লক্ষ্মীমন্ত তো কি বলো, ভীষণ দুষ্টু ছিল। মানে ধরো কিছু একটা অন্যায় করেছে, ও জানলো যে আমি ওই অন্যায়টা করেছি, মানে আমার মা এবার আমাকে দেবে, ও কি করতে বলো তো, দৌড়ে গিয়ে দেয়ালে মাথা ঠুকে নিত। এই যে মাথা ঠোকাটা মানে বিশাল জোরে মাথা ঠুকতো। আমি কি করতাম, লাস্টে বারণ করতাম, শুনতো না। একদিন
বলেছি আজকে যদি তুই মাথা ঠুকিস না তাহলে তোকে তার উপরেই মারবো। ও তার সত্ত্বেও মাথা ঠুকেছে, তার জন্য তখন কী বলো তো বেশ করে একটু পিটিয়েছিলাম। তারপর থেকে ওর ওই জিনিসটা এত ভয় এসে গেছে যে আমি মাথাটা ঠুকছি প্লাস মারও খাচ্ছি, এই করে ওর মাথা ঠোকাটা বন্ধ হয়েছে। তবে এই যে মানে পড়ার কথাটা বলছে ফাঁকি মারলেও তবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকেও ভালো রেজাল্ট করেছে, এমনকি লেটার স্টার পেয়েই পাস করেছে। ছোটবেলায় মা নাকি বাবা কার কাছে মারটা বেশি হতো? না না, বাবা তো মারফার ওই সমস্ত ব্যাপারই ছিল না। মা তো সারাদিন ধরে মাকেই তো হ্যান্ডেলটা, মানে মাই তো আমাকে হ্যান্ডেলটা করতো। তো এবার যে ওই আর কি আমাকে আর কি গ্রিপে রাখার জন্য, মানে সঠিক দিকে আমাকে এগানোর জন্য যতটা মারা যায় ততটুকু মেরে মেরে আমাকে পলিশ করেছে। তাই জন্য আজকে আমি একটু শান্ত বাচ্চা হতে পেরেছি একটু। আর এখন মেয়ে কতটা লক্ষ্মী রয়েছে? না এখন যথেষ্ট লক্ষ্মী, কিন্তু হাতে পায়ে দুরন্ত, তাছাড়া এমনি কিছুটা অন্যায় করে না। এমনকি খুবই ও কাজের হয়েছে এখন। হ্যাঁ ভীষণ কাজের বলতে কি, দেখো আমি হয়তো কোনো কিছু রান্না করব না, তোমাকে এটা করতে হবে না, কেউ হয়তো এসে গেল ও নিজেই চা বিস্কুট দিয়ে দেবে, মানে এটা আমাকে চিন্তা করতে হয় না। তারপর হয়তো ধরো বাইরে গেছে, মা তুমি কি খাবে বলে যেটা আমি পছন্দ করি সেটাই ও নিয়ে এসে, এমনকি নিয়ে এসে ঘরের মধ্যে নিয়ে গিয়ে সাজিয়ে আমাকে দেয়। এই জিনিসগুলো এরা আমার কাছে লক্ষ্মী। আর মেয়ে মানে রান্না বান্না কি করে খাওয়ায় মাঝে মধ্যে, মানে কি রান্না পারে শুনি? ও তো বিরিয়ানিও পারে, ফ্রাইড রাইস পারে, চিকেন পোলাও পারে, চিলি চিকেন, ফ্রাইড রাইস, মানে দুর্ধর্ষ করে সত্যি কথা বলতে। কেক তো মানে এত ভালো কেক বানায় যে না, না আমাদের ক্রিসমাসে অনেক বছরই আমরা কেক খাই না, আর আদার্স দিনেও আমরা যে কোনো দিনে ও বললো আমি আজকে একটা মানে বাটার কেক বানাবো, বাটার কেক বানিয়ে নিল। কি ধরো আজকে কারো একটা বার্থডে গেছে, ও বললো যে আমি কেকটা বানিয়ে নিয়ে যাবো, ও সেটা কেকটা বানিয়ে নিয়ে যায়। এই ন্যাকটা করতে কে এলো? মানে রান্নার ব্যাপারটা কিন্তু পুরো ন্যাকের উপর হয়, মানে অনেকেই রান্না করতে পারে কিন্তু করে না, মানে ন্যাকটা কোথা থেকে এলো? দেখো বিষয়টা যেটা হচ্ছে কি যে মা খুবই ভালো রান্না করে, ঠিক আছে। তো আমার এটা মনে হয় যে মা যেহেতু ভালো পারে সেই জন্যই হয়তো আমার মা প্রচণ্ড পরিমাণে হাউসওয়াইফ, ঠিক আছে, মানে ঘরের জন্য রান্নার জন্য মানুষের জন্য যেটা একটা প্রপার হাউসওয়াইফ যেটাকে বলা যায় সেটা আমার মা। এবার সেক্ষেত্রে কি আমি সেখানে তার মেয়ে, আমার মধ্যে তার কিছু তো থাকবেই। এবার আমার সেটাই প্রথমত মনে হয় যে এটাই হয়তো কারণ আমার অনেক বন্ধুবান্ধব আছে মানে যারা হয়তো ঘরের সব কাজ করবে কিন্তু রান্না করবেন, মানে পারলে হয়তো ভালোই রান্না করে কিন্তু করবে না। হ্যাঁ আমার মানে কি ভালো লাগে, প্রথমত হচ্ছে যে আমার এক্সপেরিমেন্ট করতে ভালো লাগে। এবার আগে যখন টিভিতে যখন দেখতাম ওই রান্নাঘরে যে এপিসোডগুলো, হ্যাঁ, তো তখন আমি দেখতাম মাকে বলতাম মা এটা করো না, মা ওটা করো না, সেটা করো না, তো মা করতো। এবার মা আমাকে কখনো রান্না করতে দিত না, তার কারণ কি বলো তো, মানে ওই আগুনের কাছে যাবো কোনো রকম, আর আমি প্রচণ্ড তো মানে হাতে পায়ে দুরন্ত ছিলাম, মানে ছাদ থেকে ছুটে এসে তো গ্যাসের সামনে চলে গেলাম, একবার একদম ছ্যাঁকাই খেয়ে গেলাম, ঠিক আছে, মানে এইরকম প্রচণ্ড দুরন্ত ছিলাম। আর সেই জন্য মা আমাকে খুব একটা গ্যাসের সামনে আসতে দিত না। এবার ধরো যখন মানে আমার নিজেরই ইচ্ছা যে আমি একটুখানি এইটা করবো, আমি একটুখানি ওইটা করবো, এরকম করার ইচ্ছা। তো এবার যখন আস্তে আস্তে যখন রান্নাগুলো শিখলাম, এবার কি ধরো মা ঘরোয়া যে সমস্ত রান্নাগুলো মাছ মাংস এই সমস্ত করে, এবার আমার কি ইচ্ছা করে একটুখানি সতে খাবো, একটুখানি চিকেন স্যালাড বানাবো, তারপর হচ্ছে ধরো আরও একটু মানে মা ধরো বিরিয়ানিটা করলো কিন্তু মা ধরো কখনো তো চিকেন পোলাও হয়তো করেনি, আমি হয়তো সেটা হয়তো দেখেছি, আমি হয়তো মানে আমার হয়তো এখন ধরো কিছু একটা খেতে ইচ্ছা করছে, এইভাবে ইচ্ছা করছে, একটু হালকার মধ্যে কিছু খেতে ইচ্ছা করছে। এবার ধরো আমি তখন কি আমি মনে করি যে এখন আমি একটু এক্সপেরিমেন্ট করে দেখি, আর এক্সপেরিমেন্টটা আমি একা করবো না, আর আমাদের তো জয়েন্ট ফ্যামিলি, আমিও একটু খেলাম, আমার দিদি, আমার নিচে কাকিমা জেঠিমা সবাইকে দিয়ে খেলাম। তো আমার এরকম এক্সপেরিমেন্ট করে খাবার খেতে খুব ভালো লাগে, অ্যান্ড রান্নাটা করতেও ভালো লাগে যে জিনিসটা কি হয় দেখি। আর আমি শুটিংয়েও প্রচুর এরকম নতুন ধরনের, মানে নতুন ধরনেরটা কীরকম ধরন সেটা কি, মানে ধরো আমার আজকে এইটা খেতে ইচ্ছা করছে, তাহলে আমি সেটা ধরো আজকে একটা মালাই চিকেন, তো সেটা ইচ্ছা করছে, ধরো সেটা শুটিংয়ে নিয়ে গেলাম। আজকে ধরো ইচ্ছা করছে আমি যে তড়কা খাবো, সেই ধরনের জিনিস নিয়ে গেলাম, মানে সেটাই ওরা খেত টিফিনে, আমরা সবাই মিলেমিশে খেতাম। তো আমার এইরকম আর কি, মানে আমার এক্সপেরিমেন্ট করে রান্না করতে খুব ভালো লাগে আর কি, এই আর কি। শুটিংয়ে কে তোমার রান্নার ফ্যান ছিল? সবাই, মানে সবাই বলতে নিজের গর্ব করছে এমনটা না, মানে আমি কি মানে ধরো
আমি তো এখনকারের মেয়ে, এবার যারা আমার সাথে কাজ করে তারাও এখনকার, তো আমি ওদের মানে ওই টেস্ট অনুযায়ী জিনিসগুলো বানাই, যে হালকা করে, তো সেটা সবার ইয়ার ফ্রায়ার চিকেন এই ধরনের জিনিসগুলো যেগুলো নিয়ে যাই, তো সবার ন্যাচারালি ভালোই লাগে, মানে এই আর কি। আর আমি কি বলতো, মানে লাঞ্চে আমি খাই তো খুব কম, এবার সেই জন্য যেই খাবারটা নিয়ে যাই আর কি শুটিংয়ে, সেটা অন্তত মানে নিজের যাতে ভালো লাগে, পনির বলো বা চিকেন ডিম এই ধরনের মাছও নিজে, কিন্তু আমি বড় মাছ খেতে পারি না, ছোটো মাছ খাই। আর শুটিংয়ে মাছ খাওয়াটা খুব চাপের, ওই কাঁটা বাছা খুব সমস্যা হয়ে যায়, তো ওই জন্য ধরো ওই মানে হয়তো ভেজিস সতে করে নিয়ে গেলাম বা এই ধরনের জিনিসগুলো নিয়ে গেলাম, তো সেটাই আর কি। তো এই ধরনের খাবারগুলো আর সবার ভালোই লাগে, এখন বুঝতেই পারছো এখন সবার ওই ধরনের স্যালাড টাইপের খাবার দাবার এই জিনিসগুলো তো ভালোই লাগে। আর মেয়ে কতটা গুছনে? গুছোনো তো একদমই না। হ্যাঁ, জামা কাপড়ের কথা আর বলো না। জামা কাপড় মানে কেনার তো শেষ নেই, মানে একটা জামা কিনছে, এত ভালো জামাটা রেখে দিল, বললো কি এটা না ভালো একটা অকেশানে পরবো, এই অকেশানে যে ভালো একটা অকেশানে পরবো এই বলে ওই জামাটা যে থেকেই গেল, লাস্ট পর্যন্ত দেখলাম যে মানে ও অঙ্গে ঠেকালো না, জামাটা ছোট হয়ে গেল বা বাতিল করে দিল। আর জামা কাপড় মানে রাখার জায়গা নেই, মানে আমি নিজে বিরক্ত হয়ে যাই। এবার বলি তো যে তুই যেগুলো না পরবি সেগুলো বার করে দিস, মানে ব্যাগ জামা কাপড় বার করে জানো, তার জন্য আমি লোক খুঁজে বেড়াই যে ওই জামা কাপড়গুলো কাকে দেবো, এত অতিরিক্ত জামা কাপড় কেনে। আমার তার জন্য একটু রাগও হয় যে ঠিক আছে, মানুষে কি মাসে আমি 4টে জামা কিনলাম, ওর সেটা না, মাসে ওর 10টা কিনবে, তাহলে তুমি বলো একটা জামা যদি 2 দিন পরে ওটা বাতিল, তাহলে এবার সেই নতুন ভালো জামাগুলো কাউকে দিয়ে দিতেও খারাপ লাগে, আবার ধরো ফেলে দিতেও খারাপ লাগে, তখন ব্যাগ করে ভরে রাখি। সবাইকে জিজ্ঞেস করি তোমার জামা নেবে, তুমি অনেক জামা কাপড় আছে নেবে, এই করে বলে দিই, জানো তো। তোমার এটা নিয়ে কিছু বলা আছে ডিফেন্স করা? না না, দেখো 10টা জামা তো মাসে ডেফিনেটলি কিনি না, ঠিক আছে, ওটা বলতে হয় বলেছে, একদমই না। 10টা জামা মোটেই মাসে আমি কিনি না। হ্যাঁ, আগের থেকে কেনাটা একটু কমেছে, আগে একটু বেশিই কিনতাম, এখন আসলে কি সময় সুযোগটা পাওয়াটা খুব কম হয়ে গেছে, আর এখন কি অনলাইনটা এত বেশি হয়ে গেছে। আর সত্যি কথা বলতে কি মানে মনে হয় কি এই তো এই জামাটা নতুন বেরিয়েছে বা এইটা এখন ট্রেন্ডিং চলছে, এই জিনিসটা কিনি, কিন্তু যেই জিনিস ট্রেন্ডিং চলে সেই জিনিস তো বেশি দিনের জন্য চলে না, সে কিছু দিনের জন্যে। আর এখন সত্যি কথা বলতে জামা কাপড় মানে আগের তুলনায় এখন জামা কাপড় এতই সস্তা হয়ে গেছে, মনে হচ্ছে বাবা এত কম টাকা এটা কিনেই রাখি, নিয়ে এটা কিনে রাখি। এবার ঠিক আছে, এবার ভাবি কি ধরো একটা ভালো জায়গা, এবার যে বললো যেটা ভালো জায়গা, ধরো মানে ভালো জায়গায় পড়বো, এবার আগে এটা বেশি করে মনে হতো যে ভালো জায়গায় পড়ে যাবো, তো ভালো জায়গাটা কোথায়? ভালো জায়গাটা তো হ্যাঁ, ভালো জায়গাটা তো আমাদের শুটিং, মানে আমাদের আর শুটিংটা না, মানে শুটিংয়ে যাওয়াটা না আমার কাছে না কেমন যেন স্কুলের মতন, ঠিক আছে, মানে প্রত্যেক দিন ঘুম থেকে একটু স্কুলে চলে যাওয়া, হ্যাঁ, মানে ধরো আর সব থেকে বড় কথা না, শীতকালে মনে হয় যে বাবা সেই তো সোয়েটারই পরে নিলাম আর কি, তাহলে সোয়েটারটা একটু ভালো পরি, আর ধরি গরমকালে কি যেটা একটা চোখের সামনে মানে পেলাম সেটা একটা পরে চলে গেলাম একটা ঠিকঠাক। হ্যাঁ, তার কারণ এত গরম, আর সব থেকে বড় কথা ওই জামাটা তো আর আমাদেরকে পরে কেউ দেখবে না, আমি তো গিয়ে চেঞ্জ করে নিয়ে কস্টিউম পরে নেবো, তো আলটিমেট সেটা আর কিছু হয় না। তাই জন্য এখন ডেলি ইউজের জিনিস বেশি কেনা হয়, ভালো জিনিসটা একটু কম কেনা হয়, খুব রেয়ার আর কি, তো এটাই। আর একটু আগে বলছিল যে প্রথম থেকেই তুমি সাপোর্ট করো, কিন্তু একটা বয়সের পর যখন মেয়ে যখন টলিউডে কাজ করছে বা সিরিয়াল জগতে বা সিনেমা জগতে কাজ করছে, তখন চারিদিক থেকে একটা কথা আসে যে তোমার মেয়ে কাজ করছে, সামনে রেখো বা কিছু, এগুলো তোমাকে শুনতে হয়েছে বা কিছু কখনো? না, সেরকম কিছু একটা কথা শোনা যায়নি, কারণ ওর মতন যেত আসতো তো, তা যে একটা খারাপ দেখা বা খারাপ নজর পড়া সেরকম কেউ আমাকে কোনো দিন বলেনি। আর তোমাদের ফ্যামিলি সাপোর্টটা কেমনভাবে তুমি প্রথম থেকে ছিল তোমার, মানে মেয়ে তো একটা পর একটা কাজ, যাই হোক সেটা তোমরা কতটা সাপোর্ট করছিলে? ফ্যামিলি সাপোর্ট বলতে ধরো পুনমের বাবা, আমি, ওর দিদিভাই, তা এরা আমাকে অনেকটাই সাপোর্ট করেছে। ধরো রাত্রে ধরো 10টার সময় এসেছি, আসার পরেই আমি মানে কিছু একটু রান্নাবান্না করে ফ্রিজে রেখে দিয়েছি, তারপর দিয়ে সকালেই আমাকে ওকে নিয়ে বেরিয়ে যেতে হয়েছে, সেটা ওরা নিজেরা ম্যানেজ করে গরম করে খাওয়া দাওয়া করেছে, তার জন্য আমি এগুলো আমি খুব সাপোর্ট পেয়েছি, আর সাপোর্টটা পেয়েছি বলেই কিন্তু আজকে আমি ওকে সঙ্গ দিতে পেরেছি, যার জন্য ও আজকে এই বড় মানে জায়গায় গিয়ে একটু দাঁড়িয়েছে। আর যখন তোমার পড়াশোনাটা যখন আস্তে আস্তে বাড়ছে, কলেজের দিকে যখন আস্তে আস্তে এগোচ্ছ, তখন মা কি একটু প্রোটেক্ট করা শুরু করেছিল? তোমার একটা সুন্দরী মেয়ে থাকলে মায়েদের কিন্তু চিন্তা হয়।
না, বিষয়টা হচ্ছে আমার কলেজ তো এমন কিছু প্রথমত দূরে ছিল না, রবীন্দ্রভারতী ছিল, ঠিক আছে। আর যেটা সেটা হচ্ছে যে মানে কি বলতো, মানে ওই আমি এমনভাবে কখনো লাইফস্টাইল লিড করিনি বা এমনভাবে কখনো চলিনি যে মানে মানুষ দুটো কথা বলার আগেও হয়তো ভাববে, মানে অযথা, মানে দেখো কিছু একটা এদিক ওদিক দেখলো তখন কিছু বললো, সেটা আলাদা বিষয়। তা এমন কিছু প্রথমত তো দেখেনি। হ্যাঁ, এরকম অনেকেরই মানে বাড়ির লোকের বা যাই হোক অনেকেরই এরকম মনে হতো যে এত রাত বিরেতে কী শুটিং, মানে যারা আমাদের প্রফেশনটা অতটা হয়তো জানে না বা কিছু না, এত রাত বিরেতে কী হয় না হয়। তো এবার সেটা মানে এগুলো হয়তো বলে বোঝানো যাবে না। তো আমার মনে হয় কিছু সময় হয়তো চুপ থাকাই ভালো, যেটা যে দেখছে মানে আমি যদি ঠিক থাকি সে তাহলে একটা দিন ঠিক চুপ করে যাবে। তো সেটা এখন আর এগুলো এখন খুব একটা বিশেষ ম্যাটার করে না। আর যত দিন যাচ্ছে আমার মনে হয় এই সমস্ত জিনিসগুলোতে মানে আমার ফ্যামিলির কাছেও এটাই বলার, আমার নিজেরও এটাই বলা যে সেগুলোতে অত বেশি কান না দেওয়াই ভালো। কারণ এতদিন যখন পেরিয়ে গেছে সব কিছু যখন ঠিকভাবে এগোচ্ছে, আশা করি ভবিষ্যতেও সবাই ভালোবাসা আশীর্বাদ থাকলে সব ঠিকঠাকভাবে এগোবে। তো এইটাই আর কি ব্যাপার। হ্যাঁ, কি বললে? আর মায়ের কাছে এবার চলে যাই, আন্টির কাছে। যেদিন প্রথম মেয়েকে টিভিতে দেখলে সেদিন চোখে জল এসেছিল? মেয়ে যখন টিভিতে দেখেছি মানে অবশ্যই চোখে জল এসেছে। কিন্তু মানে সে বলে না যে অনেক সময় দুঃখে চোখে জল আসে, আনন্দে, সেই আনন্দের যে চোখের জল, সেটা আমি তখন ওকে জড়িয়ে ধরে যে আদরটা করা, বলছে তা তুমি কাঁদছো কেন মা? আমি এটা আনন্দের কান্না। আর আশপাশের লোকজন কেমন রেসপন্স দিচ্ছে? হ্যাঁ, কী গো তোমার মেয়েকে টিভিতে দেখছি। আমি বলছি হ্যাঁ দেখছো, দেখো, মানে এই যে মানে টিভিতে দেখাচ্ছে, আমরা যে দেখতে পাচ্ছি আমাদেরও কিন্তু খুব ভালো লাগছে। আমি বলছি হ্যাঁ তোমরা আশীর্বাদ করো ও যেন আরও বড় হয়। আর নিজেকে যেদিন তুমি টেলিভিশনের পর্দায় দেখলে, এটা তো স্বপ্ন একটা, এই স্বপ্নটা যেদিন পূরণ হলো তোমার কতটা ভালো লেগেছিল? শোনো, প্রথমত হচ্ছে যে আমার মানে ব্যাকগ্রাউন্ডে কেউ এই প্রফেশনে নেই, ঠিক আছে। এবার আমি তো অনেক ছোটোবেলা, মানে ক্লাস 3 মানে তো অনেকটাই ছোট। এবার আমার তখন ইচ্ছা হতো যে মানে এই টিভির ভেতরে মানুষ কি করে কাজ করে, মানে এটা তো তখন একটা ছোটোবেলা, এই টিভির ভেতরে মানুষ কী করে কাজ করে, এই যে টিভিতে যে দেখছি সেটা কি করে দেখতে পাই, তার টিভির ভেতরে, মানে তখন তো উল্টো, মানে তখন তো এতটা আপডেট ছিল না। তো আমার টিভির ভেতরে কী করে মানুষগুলো ঢুকে করছে, যার কারণে তাদেরকে আমরা চিনতে পারছি, মানে এইটা আমার কাছে একটা বিরাট বড় একটা কোশ্চেন মার্ক ছিল, ঠিক আছে। সেই টিভির ভেতরে কী করে মানুষ ঢুকছে সেটা তো বুঝতে তো পারতামই না। সেখানে তো টিভিতে কাজ করব কিভাবে সেটা তো মানে আমার মানে চিন্তাধারারও বাইরে। তো আমার নাচ দিয়ে প্রথম শুরু হয়। এবার বিষয়টা যেটা সেটা হচ্ছে যে ওই যে স্যারের কথা বললেন, তো সেই স্যারের জন্যই মানে স্যার আমাকে আজকে সম্পূর্ণভাবে শিখিয়েছে বিভিন্ন রকমভাবে ভয়েস কীভাবে বা কথার উচ্চারণ, তারপর ক্যামেরা কীভাবে নেব বা কী না কি, সবটাই ওনার হাত ধরেই আমার শেখা, ঠিক আছে। তো যাই হোক, তো ওই স্যারের মারফতেই মানে আমি একটা অডিশনের জন্য স্যারকে জানানো হয়। তো সেখান থেকে মানে, আর তখন তো তোমার ইন্ডাস্ট্রিতে যেটা ছিল মানে ধরো বিভিন্ন ছোট ছোট ঘরগুলোতে ছবি দিয়ে যোগাযোগ করে, ছবির পেছনে নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস সমস্ত কিছু দিয়ে। তো ওই একটা ছবি দিয়েই আমার একটা তোমার ওই ইয়েতে কি জানো, তখন ওটা কোন হাউসে ছিল ঠিক মনে করতে, বোধহয় সুরিন্দার হয়তো হবে, আমার ঠিক অনেক ছোটোবেলা। তো তখন ওই অডিশনের জন্য প্রথমেই খনাতে আর কি, তো অডিশনের জন্য ওরা আমাকে বলে। তো যাই হোক, অডিশন দিয়েছিলাম। একটা বিরাট বড় মনোলগ, মানে ওই বয়সে, মানে এখন আমার মনে হয় যে এখনকার বাচ্চারা কি স্মার্ট, মানে কত ভালো অভিনয় করে। মানে তখন আমি বাচ্চা ছিলাম তাই হয়তো আমার কাছে হয়তো ওটাই মনে হচ্ছিলো, বাবা আমি এত বড় একটা চাঙ্ক মনোলগ কী করে বলবো, মানে আমার তো কোথাও কি তো আর আটকাবেই। তো যাই হোক, তখন হয়তো সেটা হয়তো ভালোই দিয়েছিলাম, তাই জন্য হয়তো সিলেক্টেড হয়েছিলাম। আমি তো ভাবতেও পারিনি যে ওই অন্যভাবে হয়তো সিলেক্ট হতে পারি, কিন্তু ওই মনোলগটার অডিশন দিয়ে যে সিলেক্ট হবো সেটা মানে আমার চিন্তাধারার বাইরে ছিল। তো যাই হোক, সেইটা দেওয়ার পরে আমি সিলেক্ট হই। তো তারপরে যে মানে তো ওইটা একটা খুব ছোটো, মানে হয়তো 4 দিন না 5 দিনের একটা ট্র্যাক ছিল। তো ওটা যে টিভিতে মানে ওই শঙ্করপুরে যাওয়া আসা অনেক ঝামেলা, মানে রাস্তায় সমস্যা হয়েছিলো, গাড়ির সমস্যা হয়ে গেছিলো। আর ওটা প্রথম কাজ আর কি, মানে প্রথম কাজই শঙ্করপুর, মানে যেটা টলিগঞ্জে হয় সেটা আমার হয়েছেই প্রথমে, অত দূর কোনো আইডিয়াই নেই যেটা মানে কি হতে পারে। তো সেটাই আর কি মানে যখন টিভিতে দেখছি, মানে আমি খুশির থেকে বড় কথা অবাক হয়ে গেছিলাম। মানে আমার এত ভাল লাগছিলো যে তার মানে এটাও সম্ভব, মানে আমি তার মানে পেরেছি, মানে হয়েছে কিছু একটা, মানে এটার কাছে মানে এটা আমার বিশ্বাস করতে মানে অবাক লাগছিলো খুব। আর মানে যেখানে অবাক লাগছে সেখানে ভালো লাগা তো মানে সব কিছু ঊর্ধ্বে গিয়ে, তো সেটাই।
আর পিছনে যদি কোনো সাপোর্ট না থাকে, ব্যাকবোন সাপোর্ট যদি না থাকে, সেখানে তো টিকে থাকা একটা সমস্যা হয়। সেটা তোমার কাছে কতটা বেশি সমস্যা ছিল? দেখো, ব্যাকবোন বলতে তুমি ফ্যামিলির কথাই বলছো তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা, বুঝতে পেরেছি। এবার বিষয়টা হয়ে গেছে কি বলো তো, আমি তোমাকে ওই যে যেটা বললাম যে ওই তখন তো একটা অপশান ছিল যে ছবি দেওয়ার একটা বিষয়, ঠিক আছে? এবার তখন কোনো সময় ইজি ছিল না, আজও ইজি নেই। স্ট্রাগেল তখনও করেছি, আজও করছি, ভবিষ্যতেও করতে হবে। আমার এটা মনে হয় যে স্ট্রাগেলের কোনো শেষ হয় না। সে যে আমি যতই ভালো কাজ করি, যতই যাই করে নিই না কেন, স্ট্রাগেল কখনো শেষ হয় না। এবার সেক্ষেত্রে যেটা আমার মনে হয় যে আমি যদি সঠিকভাবে এগোই, তাহলে আমি যদি নিজে ঠিক থাকি, আর আমার কাছে যদি আমার নিজের ভিশন অ্যান্ড নিজে কি করতে চাই সেটা যদি আমার কাছে ক্লিয়ার থাকে, তাহলে সেক্ষেত্রে হয়তো গডফাদারের প্রয়োজন নাও হতে পারে। তো কারণ কি, আমি শুরুটা করে ফেলেছি, তার কারণ এখন মানুষ কিন্তু ছবি ওইভাবে জমা দিলে কিন্তু ওইভাবে কোনো কাজ হয় না। যেই সময়টা আমি শুরু করেছি সেই সময়টা আমার কোথাও গিয়ে একটু হলেও ইজি ছিল, ঠিক আছে? আর আমার একটা জিনিস যেটা মনে হয়, হার্ড ওয়ার্ক। মানে এরকম বলছি আর কি, একটা সময় হয়তো আমিও ওরকম ছিলাম যে অনেকেই হয়তো আমাকে জিজ্ঞেস করে যে কোথায়, যারা নতুন অভিনয় করতে চায়, যে কীভাবে যোগাযোগ করবো, প্লিজ দিদি একটুখানি দেখো না, বা কারোর কোনো বেবি থাকলে সে যদি চেষ্টা করে যে কীভাবে কার সাথে যোগাযোগ করবে, এইটা না বলা খুব মানে মুশকিলের হয়ে যায় যে কীভাবে যোগাযোগ করবে। তার কারণ আমার শুরুটা কিন্তু অন্যভাবে হয়েছিল, মানে ওই ছবি দিয়ে, মানে এইভাবেই কিন্তু যোগাযোগটা হয়েছিল। NT1-এ বলো, তখন অনেক ঘর ছিল, ঠিক আছে? তো এইভাবেই তারপর আমি যে মা সিরিয়াল করেছিলাম, মা সিরিয়ালে যে আমি যে ছবি, আমার যে কাজ হয়েছিল, তারপরে কিন্তু আমাকে কোথাও ছবি দিতে হয়নি। মানে ধরো, আমি যে মা করেছি, ভালোবাসা.com করেছি, সিঁদুর খেলা করেছি, এগুলোতে কোথাও আমাকে কোনো অডিশন দিতে হয়নি। ওইটার পরপরে আমি সবটা মানে পর কাজগুলো করে গেছি, ঠিক আছে? এবার আমার কাছে সেই মুহূর্তে মনে হয়, মানে ওই একটা অপশান ছিল যে ছবি দেওয়া, নাহলে হয়তো আমি কীভাবে কাজ পেতাম সেটা হয়তো আমার আজও জানা নেই। তো আর সেটা ওই আমার স্যারই আমাকে সেই জায়গাটা বলে দিয়েছিল যে এরকমভাবে যোগাযোগ করো, তাহলে নিশ্চয়ই কিছু একটা হবে। তো সেভাবেই হয়েছিল। এবার এখন যখন কেউ আমাকে জিজ্ঞেস করে যে কিভাবে কি করব, তখন আমি সত্যি বুঝে উঠতে পারি না যে তাদেরকে আমি কি বলবো। আমি তাদেরকে শুধু এটুকুই বলি যে মানে দেখো, হার্ড ওয়ার্ক করো, অভিনয়টা ভালো করে করো, টলিগঞ্জে এসে যোগাযোগ করো, নিশ্চয়ই হবে। তো আমি সবাইকে যখন এটা বলতে পারি, আর আমার যেটা মনে হয় যে একবার যখন সৎভাবে অনেস্ট ওয়েতে যখন ইন্ডাস্ট্রিতে যখন মানে কাজ করতে পেরেছি, অনেস্ট ওয়েতে হয়তো কাজ খুব ইজি, কিন্তু সেই দিকটা না গেলে, মানে সেই দিকটাতে এই কারণেই যেতে চাই না, তার কারণ মানে রাতে যেন নিজের কাছে নিজে আমি ঠিক থাকতে পারি, মানে অন্তত মানে কাজের জায়গায় যেন অন্তত শান্তিতে কাজ করতে পারি। তো সেটাই আর কি, এবার যে যেভাবে ভাবে আর কি, মানে আমার কাছে ওইটা আমি কোনো ভাবনাতেও আনি না আর কি। আর মা তোমার সবথেকে কত বড় গসিপ পার্টনার? হ্যাঁ, এবার কি হয়, মাকে ধরো সারা সপ্তাহের গল্পটা হয়তো দিনেরটা বলা যায় না, তার কারণ কি, ধরো শুটিং হয়তো এমন কিছু একটা হাসির কিছু হলো, বা এমন কিছু একটা হলো, বা শুটিং ছাড়াও ধরো রাস্তাঘাটে হয়তো যাতায়াতে হয়তো একটা কিছু দেখলাম বা কিছু বললাম, ওইটা হয়তো হলো না। কিন্তু এই ক্ষেত্রে একবার এটা আমার মানে অবজেকশানও বলতে পারো, এটা নিয়ে মায়ের সাথে আমার ঝগড়াও বলতে পারো, শুধু আমার না, আমার দিদিরও, ঠিক আছে? শনি আর রবি এই দুটো দিন মোটামুটি ছুটি থাকেই আমাদের, মানে সানডেটা তো ছুটি, হ্যাঁ সানডে তো একটা তোমার ছুটি থাকেই, মানে তো এবার সেই আমার ছুটি অনুযায়ী আমার দিদি SBI-তে জব করে, তো আমার দিদিও সেই আমার ছুটি অনুযায়ী ও ছুটিটা নেওয়ার চেষ্টা করে। সেই দিনটা থাকে হচ্ছে আমাদের মায়ের, মানে আমরা ওই দিন আমরা মাকে কোনো কাজ করতে দেবো না, আমাদের সাথে বসে সারাদিন ধরে গল্প করতে হবে, কিন্তু মায়ের রান্নাঘরে যেতেই হবে। মেয়ের সাথে কতটা মনের কথা শেয়ার করা হয়? মেয়ের সঙ্গে সব কিছুই শেয়ার করা হয়, কারণ ও আর আমি পুরো বন্ধুর মতন। মানে আমি ওকে বলেইছি, কোনো কিছু নিয়ে মানে তুই গোপন রাখবি না, যা কিছু হবে তুই আমাকে খুলে বলবি, কারণ আমি হ্যাঁ বলে আমাকে। কারণ দেখো, আজকাল মেয়ে মানে বন্ধুর মতো যদি আমি না মিশি না, তাহলে ও অনেক কিছুই কথা আমাকে বলবে না, সেটাও ভেতরে চেপে রাখবে। সেটা হয়তো ভবিষ্যতে যখন বলবে, তখন হয়তো একটা খারাপ সিচুয়েশানে ও আমাকে বলবে, সেটা হয়তো তখন আমি হ্যান্ডেল করতে পারবো না। তার জন্য আমি বলেছি, যেটাই যাই হোক না কেন তুই আমার সঙ্গে শেয়ার করিস।
তা করে। একটু আগে তুমি মায়ের নামে একটা তুমি কমপ্লেন জানাচ্ছিলে যে মা সবসময় ওই রান্নাই করতে থাকে ছুটির দিনগুলোতে। সবসময় আসলে বললাম না, আমি প্রথমেই বলছিলাম যে মা না প্রচণ্ড পরিমাণে হাউস ওয়াইফ, মানে আর সেটা তোর কারণও আছে যে আমরা থাকি না বাড়িতে, তো কি করবে। তো সেই জন্য এবার যেদিনকে আমরা থাকি সেদিনও যদি সেগুলো করে তখন আমরা আবার সেগুলো আবার মেনে নিতে পারি না। তো আমাদের ঘুম থেকেও মানে সানডেটা যেটা হয়, ঘুম থেকে উঠে আমি দিদি মা একসাথে মিলে, বাবা তো থাকে না, তো বাবাকে সন্ধ্যেবেলাটা পাই, তো একসাথে তিনজন মিলে চা খেতে বসবো। সেই চা খাওয়া, ব্রেকফাস্ট করা, এবার ব্রেকফাস্টের পরই হচ্ছে লাঞ্চ। এবার নয় লাঞ্চটা মাকে বলে রাখি তুমি আগের দিন করবে, নাহলে কিছু টুকটাক অর্ডার করে খাবো, কারণ আমাদের কি ওই যে দুপুরবেলা মানে ভাত খেতেই হবে এমন কোনো কথা নেই। তার কারণ ওই যে দিদির মতন দিদি অফিস থেকে যখন আসতো, এখন দিদির বিয়ে হয়ে গেছে, দিদি যখন অফিস থেকে আসতো ওর ভাত খেতেই হবে, এরকম আর কি একটা ব্যাপার নেই। আমাকেও তো এখন সেই ব্যাপারটা নেই, তাই জন্য এমন না যে ওই ভাত মাছ ডাল ওই সমস্ত যে খেতেই হবে এমনটা না। আমাদের বক্তব্য হচ্ছে যে খাওয়া তো সারা সপ্তাহ হয়, সব কিছু ঠিক আছে, তুমি আমাদের কাছে এসে বসো, মানে কিছু কথা থাকুক না থাকুক তুমি অন্তত আমাদের কাছে থাকো, আমাদের সাথে বসো, এই জিনিস। আর মা বসে না তেমন না, মাও তো ডেফিনেটলি চাই, কিন্তু মায়ের কথা হচ্ছে আরে কতক্ষণ, মানে আমি কি রান্নাঘরে যাব না, আমি কি রান্নাঘরে কি কাজ করবো না, আমি কি রান্না করবো না, বাপি তো খাবে, তোরাও তো খাবি, তোর তো পরের দিন শুটিং আছে, দিদিভাইকে বলবে তুই তো বেরোবি, তো তোকে তো কিছু দেবো, মানে মাকে আমাদের জন্য, মানে মা আমাদের জন্য প্রচণ্ড পরিমাণে ভাবে, মানে জানি সেটা ভাবে, কিন্তু আমাদের কোথাও গিয়ে মনে হয় কি যে তুমি একটু থাকো না, একটু আমাদের সাথে থাকলে বসলে গল্প করলে আমাদের ভালো লাগবে। কিন্তু এইখানে আমার মায়ের সাথে আমাদের ক্ল্যাশ, মানে কিছুতেই বোঝাতে পারি না যে তুমি একটু আমাদের সাথে বসে গল্প করো, কারণ সারা সপ্তাহ তো পাই না, সব সময় তোমার কাজ আর কাজ, মানে কাজের আর শেষ নেই। এইটাই একটা মানে অভিযোগ, আর কি বলবো। আর মেয়ের নামে এমন কোনো অভিযোগ আছে যে দুটো বদলানো মেয়ের খুব প্রয়োজন বলে তোমার মনে হয়? না, মেয়ের নিয়ে অভিযোগ কিছু নেই, তবে কি বলো তো, মানে টুকটাক ওর একটু মাথাটা গরম হয়ে যায়, আর মাথাটা গরম হয়ে যাওয়া মানে ও কি বলো তো, চিৎকার চেঁচামেচি করবে না, তখন আমি যদি বলি এই কাজটা করবে তো না আমি এটা আমার পক্ষে সম্ভব না, এটাই ওর কথা, মানে হুট করে মাথাটা ভীষণ গরম হয়ে যায়। যদিও ধরো খাওয়া নিয়েই বলেছি, না এটা আমার ব্যাপারটা বুঝতে দাও, আমি মা আমি তো বলতেই পারি, কিন্তু না, তখন ওর এতটাই মাথা গরম হয়ে যায়, ও চিৎকার চেঁচামেচি করে, সেটা নিয়ে আমার একটু রাগ হয়। আর মায়ের নামে তোমার কোনো অভিযোগ আছে? না, আর না বদলানো দরকার কি, আর মা, আর সব থেকে বড় কথা, মাকে যদি বললাম শোনো মা এটা করো না, আমার মা ওই যে তাহলে কি বলবে, তাহলে আমাকে যেমন বললো আমি তাহলে তেমনটাই বলি, মানে আমার মায়ের যেটা ঠিক মনে হবে আমি সেটাই করবো। তাহলে ঠিক আছে, তাই সেটা যদি তাতে তোমার ক্ষতি হতে পারে, মানে এই জিনিসটা করো না, বা এটা করো না, না এটাকে এভাবেই করবো, মানে এই যেমন কাজ, মানে আমার মায়ের আমি বয়স হচ্ছে যেখানে আমি মাকে সবসময় বলি যে একটুখানি বসে বসে কাজ করবে, কাজ একটু কমাও, মানে দেখো আগে তুমি যেভাবে কাজ করতে, এখন তুমি সেভাবে কাজ করতে পারো না, তো তোমাকে তো এই কাজগুলো করার জন্য তো তোমাকে সুস্থ থাকতে হবে। এবার আমরা তো বাড়িতে থাকি না, সেক্ষেত্রে একটা টেনশন কাজ করে, তো কাজটা একটু কমাও। আমার মায়ের কাজ আর শেষ হয় না, কাজ আর কমে না, কাজ আর কাজ অ্যান্ড এগেইন কাজ, মানে এটাই আর কি ব্যাপার। আসলে তা না, কি বলো তো, আমি মানে ছোট থেকে একটু কাজ ভালোবাসি, ধরো অন্যান্য কাজ নেই, কিন্তু তখন মনে হয় কি আমি এইটা একটু পরিষ্কার করব, ওইটা একটু পরিষ্কার করব, এই টিপটা একটু বাইরে গুছিয়ে রাখবো, এটা আমার নেশাও বলতে পারো। কিন্তু ওরা বলে কি না তুমি যখন আগে করেছো এখন করো না, আমি দেখ এখন যতটা করব জানবি আমার এই বয়সে ততটাই আমার শরীরে চালনা থাকবে, ফলে কি আমি এই যে বলছে রান্নার কথা, দেখো ওরা যখন থাকে না, আমরা রান্নাটা না সেরকম কিছু, আমি আর কাকু যে খাই, মানে আমাদের খাওয়া দাওয়ার আইটেমটা আলাদা, ওদেরটা আলাদা, আমি তো তখন চাইবো যে ওরা বাড়িতে আসলে একটু আমি এটা ওটা রান্না করে খাওয়াবো। তা আমি যদি রান্নাঘরে না যাই, ওদেরকে সেটাই বলি যে আমি যদি রান্নাঘরে না যাই তাহলে তোদের আমি তৈরি করে কি করে খাওয়াবো, আমার অন্যান্য দিনও আমি করে খাই না, এবার সেই দিনটা কি একটু ভালো কিছু অন্য কিছু রান্না করলাম তোদের চয়েস অনুযায়ী, তাহলে তোরাও খেলি আমরাও খেলাম, এটাই হচ্ছে ওদের প্রবলেম, যে না আমরা থাকলে তুমি রান্নাঘরে যাবে না। পর্দার কোন মা তোমার সবথেকে বেশি ফেভারিট, মানে ভালো বন্ডিং তৈরি হয়েছিল? আচ্ছা দেখো, বিষয়টা যেটা হচ্ছে যে এক একটা সিরিয়ালে এক এক রকম গল্প, তো সেই জন্য না, মানে এক একজন মা এক এক রকমের, মানে কারোর সাথে হয়তো মানে কারোর কাজে আমি খুব হয়তো অ্যাট্রাক্ট হয়েছি, কারোর সাথে বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক, কেউ হয়তো আমার ভালো চায়, কেউ হয়তো চরিত্রটা করছে কাকিমার মতন, কিন্তু মা হিসেবে আমার কাছে খুবই, মানে সে আমাকে পুরো মায়ের মতন ট্রিট করে।
তো সেটাই আর কি, মানে এটা ওইভাবে বলা যেতে পারবে না। তার কারণ হচ্ছে যে এক একটা মায়ের এক একটা আলাদা আলাদা গল্প আছে। মানে ওই যে বললাম, কারোর সাথে আমি মানে অভিনয়টা বেশি করে শিখেছি, কেউ হয়তো আমাকে গাইড করেছে ভালো, কারোর সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, কেউ হয়তো আমার থেকেও বাচ্চা, মানে এই রকম আর কি, মিলিয়ে মিশিয়ে। আমরা আড্ডা একদম শেষে রয়েছি, মাকে এমন কোনো কথা বলা আছে যেটা এখনো পর্যন্ত বলা হয়নি? না, এইরকম কোনো কথা নেই যেটা মাকে বলিনি। তার কারণ হচ্ছে যে ওই রকম সিচুয়েশনই আসে না যে এটা বলবো না, মানে হ্যাঁ, মাকে তো ভয় সবসময় করে, তার কারণটা আফটারঅল মা, মানে ভয়ের জায়গা তো রয়েছে। কিন্তু মানে আমার কি বলতো বিষয়টা, মানে আমি যতই যাই করি না, খারাপ কাজ করি কি ভালো কাজ করি, আমি সেটা বলে দেবো। মানে আমার ওই চেপে রাখবো, জানাবো না, সেইটা হজম করার থেকে আমার মনে হয় জানিয়ে দিলাম বাবা, তাতে আমাকে 5টা কথা বললো, আমাকে মারলো ধরলো, যা পারে করুক, জেনে গেল, ব্যাস ঠিক আছে, ওটা কিছুদিন তো থাকবে, তারপর আর থাকবে না, ঠিক আছে চলো, ওটা বলে দেওয়া অনেক ভালো চেপে রাখার থেকে। শেষে তোমার দর্শক এবং আমাদের দর্শকে কি বলবে? হ্যাঁ, তো সবাইকে এটাই বলবো যে তোমরা সবাই এরকম অনুষ্ঠান দেখতে থাকো। অ্যান্ড এইগুলোর মাধ্যমে সেটা হচ্ছে যে মানে আমাদেরও খুব ভালো লাগে যে আমরা নিজের সম্বন্ধে অনেক কিছু বলতে পারি। অ্যান্ড তোমরা এত ভালো কোঅপারেট করো বলেই হয়তো মানে এইভাবে ভেবেছো যে এরকমভাবে অনুষ্ঠানটার কথা, তো সেটার জন্যই আমরা আরও বলতে পারছি। মানে এটা ভালো লাগছে যে মানে সবসময় তো ক্যামেরা বন্দি থাকি, মানে ওটা একটা আলাদা জীবন, ওটার সাথেই এটা রিলেটেড। কিন্তু কি মানে এইটাও হয়তো আমরা কোথাও গিয়ে বলতে চাই, মানে এটা তো সব কিছুর থেকে বেরিয়ে এসে, মানে ওটা তোমরা একটা মানে সবাই কি দেখে একটা ক্যামেরার মধ্যে একটা বিষয়। তো আমাদের যে আসল জীবনের যে কথাগুলো, যে আমরা আমাদের জীবনটাও যে বাকিদের মতন কিছুটা করে, সেটাও মানে আমরা যে এই যে বলতে পারছি, প্লাস এই যে মায়ের সাথে একটা তোমরা বাইট করছো, মানে এর থেকে ভালো কিছু বোধহয় আর কিছু করতে পারে না। মানে এটা খুবই ভালো লাগলো আর কি, একদম অন্যরকম। অ্যান্ড সত্যি খুব ভালো লাগলো, মানে এরকম শোগুলো মানে হওয়া খুব দরকার। আর আন্টি তুমি কি বলবে? না আমি এটাও তাই, মেয়ে যে এই যে আমাকে সমস্ত কিছুটা খুলে বলে, এই জিনিসটা আমার যে খুব ভালো লাগে। এরকম সবার মধ্যে মায়ের মেয়ের মিলটা থাকুক, যাতে মাকে এমন কিছু ভয় পেয়ে মেয়ে বলবে না, সেটা যেন না থাকে। সবার সঙ্গে মায়ের সঙ্গে মেয়ের যেন এই মিলটা থাকে। দর্শকদের কি বলবে? দর্শকদের এটাই বলবো যে তোমরা আমার মেয়েকে ভালোবেসো, আশীর্বাদ করো। আমরা চাই সবাই যেন ভালো থেকো। আর এইরকম বিভিন্ন ইন্টারভিউ দেখতে হলে অবশ্যই চোখ রাখতে হবে টলিফোকাসে। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই আপনাদের পছন্দের ভিডিওটি শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।